আমাদের মধ্যে যে ইন্টেলিজেন্স আছে আমরা সাধারণত মনে করে থাকি সেটা কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস, কিন্তু এমনটা একদমই নয়। আমাদের মধ্যে যে ইন্টেলিজেন্স আছে সেটা অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয়ের একটা সমষ্টি। সেই অনেকগুলো বিষয় তাদের প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করে এবং সেই সামগ্রিকভাবে সেই জিনিসটাকে আমরা বলি ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনার বলে একজন রাইটার, তিনি তার লেখা বই দ্য ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, এই বইতে তিনি এই বিষয়টা সম্পর্কে আলোচনা করেন, যেখানে তিনি দেখান যে আমাদের মনের ভেতরে 7টা ডিফারেন্ট ইন্টেলিজেন্স আছে, কিন্তু আমরা সেই 7টা ডিফারেন্ট ইন্টেলিজেন্সকে ব্যবহার করি না, বরং তার পরিবর্তে কোনো একটা বা দুটোকে সর্বদা ব্যবহার করে থাকি। এবং পরবর্তীকালে তিনি সেই 7টা আলাদা আলাদা যে ইন্টেলিজেন্স তার সঙ্গে আরও দুটো ইন্টেলিজেন্স যোগ করেন, অর্থাৎ টোটাল 9টা ডিফারেন্ট ইন্টেলিজেন্স সম্পর্কে তিনি আলোচনা করেন। আজকের ভিডিওতে আমরা সেই 9টা ডিফারেন্ট ইন্টেলিজেন্স কী সেটা সম্পর্কে জানবো, এবং সেই 9টা যে আলাদা আলাদা ইন্টেলিজেন্স আছে যেগুলোকে সামগ্রিকভাবে আমরা এক কথায় একটা শব্দ ইন্টেলিজেন্স বলে ব্যবহার করে থাকি, সেই আলাদা আলাদা বিষয়গুলো কি সেটা তো জানবই, তার সঙ্গে আমরা এটাও জানবো যে এই আলাদা আলাদা ইন্টেলিজেন্সগুলোর মধ্যে কোনটাতে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, কোনটাতে কম ফোকাস করতে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ, নাকি সবগুলোই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমাদেরকে অনেক সাহায্য করবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন বিষয়ের সঙ্গে ডিল করার জন্য কোন ইন্টেলিজেন্সকে আমরা কখন কিভাবে ব্যবহার করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র হামদান বিশ্বাস, আর এটা হচ্ছে ইউটোপিয়া বাংলা। তো শুরু করা যাক। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স মানে কি? অর্থাৎ ভাষাগত যে বুদ্ধি। আমাদের মনের মধ্যে একটা বিশেষ অংশ আছে যে ভাষার উপরে কাজ করে, যে সবসময় ভাষা দিয়ে সবকিছু ভাবা বা চিন্তা ভাবনা করার চেষ্টা করে, এমনভাবে আমরা ভাবতে পারি। ওকে, নাও লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স মানে আমরা কতটা ভালোভাবে ভাষা এবং শব্দকে ব্যবহার করতে পারছি, কতটা সুন্দরভাবে আমরা একটা বাক্যকে স্থাপন করতে পারছি। ক্লাস 10 বা ক্লাস 12-এর বাংলা পরীক্ষা বা ইংলিশ পরীক্ষার যে এক্সাম হয়, সেখানে অনেক সময় রচনা লিখতে দেয়, কোনো একটা এসে লিখতে দেয়। সেখানে কি হয়, আমরা কতটা ভালোভাবে লিখতে পারছি, তার ভাষাটা কতটা সুন্দর, বাক্যের গঠন কতটা সুন্দর, তার উপরে নির্ভর করে আমরা কতটা নাম্বার পাবো। তো মনের যে অংশটা সেটার উপরে কাজ করে সেটা হচ্ছে কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলি তখন আমরা কতটা ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারছি, বা অন্য কেউ কোনো কথা গুছিয়ে বললে সেখানে আমরা সেটা কতটা ভালোভাবে বুঝতে পারছি, সেটাকে বলা হয় কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। মনের যে অংশটা সেই বিষয়টার উপরে কাজ করে সেটাই হচ্ছে কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। যারা সাধারণত লেখক হয়, বিভিন্ন রকমের কবি হয়, তারা হচ্ছে কি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের উপরে অনেক বেশি দক্ষতা অর্জন করে থাকে এবং তারা সেই বিষয়টার উপরে অনেক বেশি চর্চা করতে থাকে। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের মনের যে অংশটা লজিক বা ম্যাথস সংখ্যা নাম্বার সেগুলো দিয়ে চিন্তা ভাবনা করে, যে এখান থেকে ওইখানে পৌঁছাতে কত সময় লাগবে, কত ঘন্টার রাস্তা, কতটা জার্নি হবে, ইত্যাদি ইত্যাদি। বা যারা বিভিন্ন নাম্বারস নিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে ভালো কাজ করতে পারে সেটা হচ্ছে কি ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল ইন্টেলিজেন্স। যারা সাধারণত সায়েন্টিস্ট হয়, যারা থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশুনো করে, বা যারা হচ্ছে ম্যাথামেটিশিয়ান হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, তারা হচ্ছে কি এই পার্টিকুলার ইন্টেলিজেন্সে অনেক বেশি পারদর্শী হয়, তারা অনেক বেশি দক্ষতা অর্জন করে থাকে এই ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল ইন্টেলিজেন্সে। বিভিন্ন রকমের ইন্টিগ্রেশনের যে অঙ্ক সমাধান করতে হয় বা অনেক যুক্তি দিয়ে যে সমস্ত জিনিস লিখতে হয়, অঙ্কের মধ্যে আলাদা আলাদা সিম্বল থাকে, সেই সিম্বলসগুলোকে ছোট ছোট যে চিহ্নগুলো থাকে অঙ্কের মধ্যে, যোগ ভাগ গুণ বিয়োগ, এর পরবর্তীকালে অনেক বড় স্তরে যারা পড়াশোনা করে তাদের ইন্টিগ্রেশন বা ইত্যাদি ইত্যাদি জিনিস যেগুলো থাকে, সেই সামেশন ইন্টিগ্রেশন, সেই সিম্বলগুলোর যে ব্যবহার সেগুলোকে কোথায় কীভাবে কাজে লাগাচ্ছি, তার মধ্যেকার যে অন্তর্নিহিত যুক্তি সেইগুলোকে যারা ভালোভাবে চর্চা করতে পারে বা বুঝতে পারে, তারা সাধারণত ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল ইন্টেলিজেন্স তাদের অনেক বেশি হয়ে থাকে। যেমন ইঞ্জিনিয়ার্স, যারা থিওরিটিক্যাল ফিজিসিস্ট, যারা সায়েন্টিস্ট, যারা ম্যাথামেটিশিয়ান, তাদের মধ্যে এটা আমরা অনেক বেশি দেখতে পাই। নাও এতক্ষণ আমরা যে দুটো ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক আর ম্যাথামেটিক্যাল। সাধারণত স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা এই দুটো ইন্টেলিজেন্সের উপরেই পড়াশুনো করি বা শিখি বা আমরা দক্ষতা অর্জন করি। বাকি এর পরবর্তী যে ইন্টেলিজেন্সগুলো আছে সেগুলোর উপরে আমাদেরকে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আমাদেরকে শেখায় না বা অতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। কেন? কারণ এটা ট্র্যাডিশনাল ওয়েতে অনেক বছর আগে ইতিহাসে এইভাবে চলে আসছে। কেন চলে আসছে? কারণ সেই সময় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপর থেকে এটাই চলে আসছে। সেটাকে পরিবর্তন করা বা সেটাকে চেঞ্জ করার কথা আমরা কখনো ভাবিনি। তো আমাদেরকে মনে রাখতে হবে এই দুটো ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা কম বা বেশি অল্প হলেও এর সঙ্গে জানি বা এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে। কিন্তু এর পরবর্তী যে ইন্টেলিজেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব, এখনও যে 7টা ডিফারেন্ট ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলবো, সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে সেগুলো অত বেশি তার সম্পর্ক নেই।
ওকে, তো আমরা চলে আসবো 3 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে কি মিউজিক্যাল ইন্টেলিজেন্স। যারা পিয়ানো বাজায়, যারা গিটার বাজায়, তাদের মধ্যে যে ইন্টেলিজেন্সটা দেখা যায় সেটা ওই পিয়ানো বা যে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা ফ্লুট বাজায়, তাদের ওই কাজটা করার জন্য ওই যে মিউজিকটা সেটাকে প্রডিউস করার জন্য তাদের মনের একটা বিশেষ অংশকে বিশেষভাবে ব্যবহার করতে হয়। সেটাকেই বলা হচ্ছে কি মিউজিক্যাল ইন্টেলিজেন্স। নাও এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে টোন, পিচ, কখন হাই হচ্ছে কখন লো হচ্ছে, কতটা গ্যাপ দেওয়া হচ্ছে, বা যে রিদিমটা মেনটেন করা হচ্ছে, একটা রিদিম কিছু সময় পরপর ফিরে আসছে, একটা ছন্দ, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের মনের যে অংশটা কাজ করে সেটাই হচ্ছে কি মিউজিক্যাল ইন্টেলিজেন্স। যারা গ্রেট মিউজিশিয়ান যেমন মোজার্ট, ভিভালদি, তারা সাধারণত এই ধরনের জিনিস নিয়ে, রিচার্ড ওয়াগনার, তাদের মধ্যে এই যে ইন্টেলিজেন্সটা সেটা অনেক বেশি থাকে, তারা এই জিনিসগুলো অনেক সহজে বুঝতে পারে। আর রহমান, ঠিক আছে, তাদের মধ্যে কি এই ইন্টেলিজেন্সের অ্যাসপেক্টটা অনেক বেশি থেকে তারা এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে বা ইউজ করতে পারে। এটা আমাদের যে মনের সেন্সিটিভ পার্ট, যে পার্টটা বা যে অংশটা অনেক আবেগ দ্বারা পরিপূর্ণ, যে অনেক কিছু ফিল করতে পারে বা এক্সপিরিয়েন্স করতে পারি, সে এই কাজটা বা সে এই অংশটা দেখাশোনা করে বা সে এই অংশটাকে ব্যবহার করে, এই যে মিউজিক্যাল ইন্টেলিজেন্সকে। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কি বডিলি বা কিনেস্থেটিক ইন্টেলিজেন্স। যারা ডক্টর হয়, যারা ড্যান্সার হয়, যারা অ্যাথলিট হয়, তারা কি তাদের শরীরকে একটা বিশেষভাবে ব্যবহার করতে পারে। যারা অ্যাথলিট হয় তারা দৌড়াতে পারে বা লং জাম্প, হাই জাম্প বা সুইমিং করতে পারে। শরীরকে বিশেষভাবে ব্যবহার করার জন্য মনের একটা অংশকে ব্যবহার করতে হয়। মনটাকে একটা নির্দিষ্টভাবে সেই শরীরের সঙ্গে যুক্ত করে সেটাকে ব্যবহার করার প্রয়োজন হয়। নাও সেই যে অংশটা সেটাকে আমরা বলতে পারি কি কিনেস্থেটিক ইন্টেলিজেন্স বা বডিলি ইন্টেলিজেন্স। যারা অ্যাথলিট হয়, যারা অলিম্পিক্সে উইনার হয়, তাদের মধ্যে এই ইন্টেলিজেন্সটা দেখা যায়। যারা অনেক ভালো ক্যারাটে বা মার্শাল আর্ট করতে পারে, তাদের মধ্যে কিনেস্থেটিক ইন্টেলিজেন্স দেখা যায়, শরীরকে একটা বিশেষভাবে বা বিশেষ ভঙ্গিতে ব্যবহার করা। যারা ড্যান্সার হয় তাদের মধ্যেও এই ইন্টেলিজেন্স দেখা যায়। এছাড়া যারা সার্জন হয়, যারা সাধারণত মেডিকেল সায়েন্সে যারা ডক্টররা যারা অপারেশন করে, তারা যখন আমাদের পেট বা শরীর বা ব্রেন সার্জারি করার সময় বা হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার সময় তাদের ছোট্ট একটা অংশের মধ্যে তাদের হাতটাকে বিশেষভাবে ব্যবহার করার দক্ষতা তৈরি করতে হয় তাদের মধ্যে। তো সেই যে নিজের শরীরটাকে বিশেষভাবে ব্যবহার করছে, সে নিজের হাতগুলোকে বা নিজের চোখ মানে আই মুভমেন্টটাকে, সেখানে যে কনসেন্ট্রেশন করার যে ক্যাপাসিটি সেটা যেখান থেকে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি কিনেস্থেটিক ইন্টেলিজেন্স। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কি স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স। স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স মানে কি না, এটার মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে ভিজুয়ালাইজ করা, কোনো একটা জিনিসকে কল্পনা করা, বা কোনো একটা ক্ষেত্রের মধ্যে বা কোনো একটা জায়গা বা পরিধির মধ্যে কোনো একটা কাজ করতে পারার যে ক্ষমতা, সেটাকে বলা হয় কি স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স। নাও এখানে যেমন ফর এক্সাম্পল যারা পাইলট হয় তাদেরকে কি করতে হয়, মানে একটা এরিয়া বা একটা জায়গা আছে তার মধ্যে তাদেরকে কাজ করতে হয়। তো সেখানে কি স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স মানে জেগে ওঠে বা সেই জিনিসটাকে আমরা ব্যবহার করি। যারা পাইলট হয়, যারা সমুদ্রে জাহাজ চালায়, যারা ন্যাভিগেটর হয়, যারা আর্কিটেক্ট নিয়ে কাজ করে, আর্কিটেকচার যারা হয়, এছাড়া যারা আর্টিস্ট হয়, যারা পেন্টিং করে, তাদের মধ্যে কি স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স দেখা যায়। একটা নির্দিষ্ট ক্ষেত্র তার মধ্যে যখন আমরা কোনো একটা কর্মকে বা কাজকে করার চেষ্টা করি। যারা ডক্টর হয় বা যারা সার্জন হয় তাদের মধ্যেও কিন্তু স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স থাকে, কারণ ছোট্ট একটা জায়গা বা ছোট্ট একটা পরিধির মধ্যে তাদেরকে একটা কাজ করতে হয়। সেই যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে কি স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এটার মানে কি, মানে একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে বা একে অপরকে কতটা বুঝতে পারছে, তারা কতটা ভালো বন্ধু হতে পারছে, সেটা নির্ভর করে আমাদের মধ্যে এই যে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স আছে তার উপরে। নাও আমরা অন্য মানুষদের আবেগ, তাদের চিন্তা, তাদের অনুভূতি, তাদের পার্সপেক্টিভ, তাদের পয়েন্ট অফ ভিউ সেটাকে কতটা বুঝতে পারছি, বা সেই মানুষটা আমাদের পয়েন্ট অফ ভিউটাকে কতটা বুঝতে পারছে, এটা নির্ভর করে কি আমাদের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের উপরে। যারা সাধারণত থেরাপিস্ট হয়, যারা কাউন্সিলিং করে, যারা সাধারণত সেলসে কাজ করে, সেলসে জব করে, বা যারা সাধারণত পলিটিশিয়ান হয়, তাদের মধ্যে কি এই যে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স সেটা অনেক বেশি ভালো দেখা যায়। এবং যাদের মধ্যে এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক বেশি থাকে, তারা অনেক ভালো বন্ধু হতে পারে, ভালো রিলেশনশিপ তাদের সঙ্গে তৈরি করা অনেক বেশি সহজ হয়, বা তারা আমাদেরকে অনেক বেটার বুঝতে পারে। এবং যদি আমরা তাদের সংস্পর্শে থাকি তাহলে হয়তো আমরাও সেই ইন্টেলিজেন্সটা ধীরে ধীরে নিজের মধ্যে গ্রো করতে পারবো। নাও এই যে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ফান্ডামেন্টাল আমাদের লাইফে, কারণ আমাদের জীবন মানেই হচ্ছে আমাদের সাথে অন্য মানুষদের সম্পর্ক, বাবা মা, ছেলে মেয়ে, বন্ধু বা সোসাইটিতে আমরা অন্য মানুষদের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করছি বা কথা বলছি, বা তাদেরকে কতটা বুঝতে পারছি, বা তাদের আবেগ, তাদের চিন্তাভাবনা সেটাকে কতটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছি, সেই জিনিসটাই হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এটার জন্য আমাদের মনের একটা বিশেষ অংশকে আমরা ব্যবহার করি, বা মনটাকে একটা বিশেষভাবে বা একটা ভঙ্গিতে ব্যবহার করি। না সেই জন্যই এই জিনিসটা আমাদের জীবনে বা
পুরো মানে যে লাইফ তার উপরে অনেক বেশি এফেক্ট ফেলে, অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো সেই জন্য এই ইন্টেলিজেন্সটাকে ইমপ্রুভ করা বা এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া বা মূল্য দেওয়া সেটা অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। একটু আগে আমরা জানলাম কি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে একজনের সাথে অন্যজনের যে আন্ডারস্ট্যান্ডিং, তারা একে অপরকে কতটা বোঝে সেই সম্পর্কে যে ইন্টেলিজেন্স। এবার হচ্ছে ইন্ট্রাপার্সোনাল মানে আমরা নিজেকে কতটা বুঝি। অনেক সময় আমাদের জীবনে এমন অনেক আবেগ, অনুভূতি, অনেক চিন্তা, অনেক ঘটনা ঘটে যেটা আমরা কেন করলাম বা আমরা কি চাই আমরা সেটা আমরা বুঝতে পারি না। এই যে বুঝতে না পারা নিজের সম্পর্কে, নিজের আবেগ সম্পর্কে, নিজের চিন্তা সম্পর্কে, আমরা ভবিষ্যতের জন্য আমরা কোনটা করতে চাইছি কিন্তু আমরা একটা চাইছি কিন্তু আমরা করছি অন্য জিনিস, আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো কেন হয়? কারণ আমাদের ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক কম। সেই কারণে এই ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স মানে কি নিজেকে বোঝার যে ক্ষমতা, নিজের সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং, যেটা সেলফ রিফ্লেকশনের থ্রুতে আসে। অর্থাৎ আমরা আগে যা কিছু করেছি সেই ঘটনাগুলোর থেকে আমরা নিজের সম্পর্কে কি জানতে পারছি বা কোন সময় বা কীরকম সিচুয়েশনে আমরা ঠিক কেমনভাবে বিহেভ করি সেটা সম্পর্কে আমাদের কতটা ধারণা আছে বা আমরা সেটা সম্পর্কে কতটা সেলফ অ্যাওয়ার। এই যে সেলফ অ্যাওয়ারনেস সেই জিনিসটার সাহায্যে এবং সেলফ রিফ্লেকশন এই জিনিসটার সাহায্যে, এই দুটোর কম্বিনেশনে আমরা নিজের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি। আমরা নিজেকে বুঝতে পারি, নিজের আবেগ, চিন্তাভাবনা, ইমোশন, নিজের লাইফের যে গোলসগুলো আমরা সেট করেছি, যে অ্যাম্বিশনগুলো আমরা সেট করেছি সেগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবথেকে বেশি যেটা সাহায্য করে সেটা হচ্ছে কি এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। সাধারণত যারা সাইকোলজিস্ট হয়, যারা থেরাপিস্ট হয়, যারা ফিলোসফার হয়, যারা ইউনিক ইন্ডিভিজুয়ালস হয়, অর্থাৎ বিশেষ কিছু মানুষ সমাজে জেগে ওঠে অনেক সময়। ফর এক্সাম্পল এলন মাস্ক, অফকোর্স এলন মাস্কের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক বেশি, ঠিক আছে। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স কতটা বেশি আমি জানি না, কারণ ওনার ডিভোর্স হয়ে গেছে, ওনার মেয়েদের মধ্যে একজন সামহাও ওনার ছেলে মেয়ের মধ্যে একজন কেউ ওনাকে অপছন্দ করে, তো মেবি হতে পারে ওনার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক কম আছে কিন্তু ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স অনেক বেশি আছে। ওকে, সো এটা হচ্ছে কি নিজের সম্পর্কে যারা অনেক ইউনিক, যারা ইন্ডিভিজুয়াল, যেমন এলন মাস্ক বা গান্ধীজি বা নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের নিজের সম্পর্কে নিজের অনেক স্পষ্ট ধারণা ছিল তারা জীবনে কি চাইছে, কোন উদ্দেশ্য বা কোন অ্যাম্বিশন, এবং সেটা বছরের পর বছর সেই জিনিসটার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটা হচ্ছে কি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সের জন্য, মানে সেটা অনেক বেশি থাকার জন্য আমরা সেরকম করতে পারি বা নিজেদেরকে সেইভাবে আমরা তৈরি করতে পারি, নিজেদেরকে সেইভাবে আমরা বুঝতে পারি। এই যে 7টা ইন্টেলিজেন্স সেটা সম্পর্কে হাওয়ার্ড গার্ডনার তিনি সবার প্রথমে আলোচনা করেন তার বইতে, ঠিক আছে। এটা হচ্ছে দ্য ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। কিন্তু পরবর্তীকালে 1995 সালে তিনি আরও 2টো ইন্টেলিজেন্স যোগ করেন এই 7টা ইন্টেলিজেন্সের সঙ্গে, এই মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিতে। সেই 2টো ইন্টেলিজেন্স কি, যেটা আমাদের অ্যাকচুয়ালি পয়েন্ট নাম্বার 8, সেটা হচ্ছে ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স, যেটার মানে হচ্ছে কি প্রকৃতিতে বা নেচারের মধ্যে আমরা যে সমস্ত প্যাটার্নগুলো দেখি, দিন হচ্ছে তারপর রাত হচ্ছে, আবার দিন হচ্ছে আবার রাত হচ্ছে, বা যে চাঁদ, ঠিক আছে, মুন, সেটার আমাবস্যা পূর্ণিমার মধ্যে যেটা সাইকেলিক অর্ডারে সেটা একই ঘটনা বারবার ফিরে ফিরে আসছে, বা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ঋতুগুলো একটা প্যাটার্নে চলছে, ঠিক আছে। তো আবার তারপরে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। নেচারের মধ্যে এরকম অসংখ্য রকমের প্যাটার্ন আছে, অসংখ্য রকমের জিনিস বা ঘটনা ঘটে, বিভিন্ন রকমের যারা অ্যানিমালস, প্ল্যান্টস বা অনেক ট্রিজ থাকে, সেইগুলোর মধ্যে অনেক রকমের প্যাটার্নস জেগে ওঠে। সেই প্যাটার্নসগুলো সম্পর্কে যারা জানতে পারে বা তারা অনেক সহজে বুঝতে পারে, সেই জিনিসগুলোকে অবজার্ভ করতে পারে, খেয়াল করতে পারে, তাদের মধ্যে আমরা বলতে পারি কি যে এই ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স অনেক বেশি। সাধারণত যারা ফার্মার হয়, যারা কৃষক হয়, তারপর যারা ইকোলজিস্ট হয়, তারপর যারা বায়োলজিস্ট হয়, তাদের মধ্যে এই যে ইন্টেলিজেন্সটা সেটা অনেক বেশি থাকে, অনেক বেশি হাই থাকে। তারা মনের এই পার্টিকুলার অংশটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, যার ফলে তারা নেচারের মধ্যে সেই যে প্যাটার্নগুলো সেগুলোকে তারা অনেক সহজে রেকগনাইজ করতে পারে, যেটাকে আমরা বলছি কি ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স। এর পরবর্তীকালে হাওয়ার্ড গার্ডনার তিনি আরও একটা ইন্টেলিজেন্স সম্পর্কে বলেন, যেটা আমার সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। উনি এটাকে পুরোপুরি একটা ইন্টেলিজেন্স এমনটা মোটেই বলেননি, বরং একটা স্পেকুলেটিভ বা একটা অনুমানমূলক একটা ইন্টেলিজেন্স হিসেবে ধরেছেন। উনি বলছেন যে এটা থাকতেও পারে এরকম একটা ইন্টেলিজেন্স আলাদাভাবে আমাদের মধ্যে, আবার এটা নাও থাকতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। সাধারণত যারা ফিলোসফার হয়, অনেক গ্রেট ফিলোসফার, বা সাধারণত যারা অনেক স্পিরিচুয়াল স্কলার হয়, তাদের মধ্যে এই ইন্টেলিজেন্স আমরা দেখতে পাই, যারা জীবন সম্পর্কে বা অস্তিত্ব সম্পর্কে অনেক বড় বড় এবং অত্যন্ত গভীর এবং খুব সূক্ষ্ম প্রশ্ন করতে পারে। তাদের মধ্যে এই প্রশ্ন করার দক্ষতা অনেক বেশি থাকে। কীরকম? যেমন আমাদের জীবনের মানে কি,
কেন আমরা জন্ম হলাম, কেন এই সমস্ত সৃষ্টি, তার অস্তিত্ব আছে, বা মৃত্যু তার মানে কি, মৃত্যুর পরেও কি আদৌ কোনো জীবন আছে, বা তার পরবর্তীতে কি অস্তিত্ব বা আমাদের চেতনা কি কন্টিনিউ হতে থাকবে, যদি হয় তাহলে তার অর্থ কি, আমাদের বেঁচে থাকার অর্থ কি, সমাজের অর্থ কি। এই সমস্ত যে প্রশ্নগুলো, যেগুলো অত্যন্ত গভীর প্রশ্ন আমাদের অস্তিত্ব সম্পর্কে, সেটা সম্পর্কে যারা যে সমস্ত মানুষ বা আমাদের মনের যে অংশটা, আমরা যখন সেটাকে মনের একটা বিশেষ অংশ যেটাকে আমরা ব্যবহার করে এই ধরনের প্রশ্নের সম্মুখে আসি বা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং সেটাকে প্র্যাকটিক্যাল বাস্তবিক লেভেলে আমরা সেটাকে অভ্যাস করতে পারি, সেই যে ইন্টেলিজেন্সটাকে, সেটাকে তিনি বলছেন কি এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স, কারণ এগুলো এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন। এবার এটা মনে রাখতে হবে, হাওয়ার্ড গার্ডনার তিনি কিন্তু এটাকে একটা পুরোপুরি একটা ইন্টেলিজেন্স হিসেবে বলেননি। তিনি এই 8টা ইন্টেলিজেন্স সম্পর্কে কথা বলেছেন এবং এই 9 নম্বর ইন্টেলিজেন্সটা সেটাকে তিনি বলেছেন একটা স্পেকুলেটিভ থিওরি। তিনি সেটাকে পুরোপুরি একটা থিওরি হিসেবে তার তার লেখার মধ্যে তিনি সেটাকে দেখাননি, বলেছে এটা থাকতেও পারে, এরকম একটা সম্ভাবনা আছে বা হতে পারে। ওকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা জানবো কি মানে হাওয়ার্ড গার্ডনারের একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 10, যে এই ইন্টেলিজেন্সগুলোর মধ্যে কোন ইন্টেলিজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কোনটাকে আমরা বেশি প্র্যাকটিস করবো বা অভ্যাস করব। সেটা হচ্ছে কি গার্ডনার মানে হাওয়ার্ড গার্ডনার তিনি বলছেন যে এই প্রত্যেকটা ইন্টেলিজেন্সের একটা ব্লেন্ড, মানে একটার সাথে একটা মিশে থাকে এবং কোনোটা একটু বেশি পরিমাণে, কোনোটা কম পরিমাণে, কোনোটা নেগেটিভে, এরকমভাবে ব্লেন্ড হয়ে মিশে আমাদের ক্যারেক্টার বা আমাদের ইন্টেলিজেন্সটা তৈরি হয়। এবং আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ব্লেন্ড, মানে আলাদা আলাদা মিক্সচার, আলাদা আলাদা পরিমাণে সেই ইন্টেলিজেন্সগুলো মিশে আছে, যে মিশে থাকার মাধ্যমে আমরা আমাদের চরিত্র বা ক্যারেক্টার বা আমাদের যে পার্সোনালিটি সেটাকে আমরা তৈরি করছি। নাও তিনি এখানে বলছেন আমাদের কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে কি যে আমরা প্রত্যেকটা যে ইন্টেলিজেন্স, যে 9টা ডিফারেন্ট ইন্টেলিজেন্স, সবকটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব, অথবা এই সবকটাকে আমরা সময় না দিয়ে বা সমস্ত ইন্টেলিজেন্সকে আমরা অভ্যাস না করে কোনো একটা বা দুটো ইন্টেলিজেন্সকে আমরা প্র্যাকটিস করব এবং সেখানে আমরা এক্সেল করব, সেখানে আমরা অনেক 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 গভীরতা অর্জন করব। আমরা এত উন্নত হয়ে যাব সেই পার্টিকুলার ইন্টেলিজেন্সে যে আমরা সমাজে একটা বিশেষ বা ইউনিক মানুষ হয়ে উঠব, একটা কোনো বিশেষ লেখক বা কোনো সায়েন্টিস্ট যার কাছে কোনো একটা ইন্টেলিজেন্স সেটা এত তীব্র এবং এত গভীর, সে এত বছর ধরে সেটাকে প্র্যাকটিস করেছে যে সে সেটাকে কাজে লাগিয়ে অনেক কিছু নতুন আবিষ্কার করতে পারে বা অনেক কিছু সৃষ্টি করতে পারে বা অনেক জায়গাতে সে সাহায্য করতে পারে সমাজে। নাও সেই একটা ইন্টেলিজেন্সের উপরে ফোকাস করা এবং বাকিগুলোকে ফোকাস না করা, এটা একটা রাস্তা হতে পারে। অথবা দ্বিতীয় রাস্তা হতে পারে কি সমস্ত ইন্টেলিজেন্সেই ফোকাস করা, মানে একটা ওভারঅল গ্রোথ, একটা ওভারঅল একটা মানুষ হয়ে ওঠা, সম্পূর্ণভাবে আমাদের সমস্ত ইন্টেলিজেন্সটাকে গ্রো করা। কারণ যদি আমরা সবগুলোকেই মানে গ্রোথ করতে চাই, মানে গ্রো করতে চাই, সমস্ত জায়গাতে যদি আমরা চাই গ্রোথ হোক, আমাদের সমস্ত ইন্টেলিজেন্সগুলো যাতে বেড়ে ওঠে, তাহলে কি হবে, আমরা কোনো একটা জায়গাতে অনেক গভীরভাবে ফোকাস করতে পারবো না। কিন্তু কোনো একটা জায়গাতে যদি আমরা অনেক গভীরভাবে ফোকাস করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি আমরা অন্য অনেক ইন্টেলিজেন্সে হয়তো ভালো নাও হতে পারি, হতে পারে আমাদের লাইক লেটস সে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স খারাপ থাকলো, তখন আমরা অনেক ভালো রিলেশনশিপ তৈরি করতে পারবো না অন্য মানুষদের সাথে। বা হতে পারে আমাদের মধ্যে তো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স খারাপ থাকলো, সেটা আমাদের মধ্যে ভালো নয়, তাহলে আমরা কোনো কিছু লিখতে পারবো না ভালোভাবে, সঠিকভাবে। ওকে, নাও এখানে হচ্ছে আমরা পয়েন্ট নাম্বার 11-এ চলে আসবো, যেটাকে বলা হয় কি দ্য কনসেপ্ট অফ মাল্টিপোটেনশিয়ালিজম, যেটা একটা অন্য জায়গা থেকে, যেটা হাওয়ার্ড গার্ডনার যেটা সম্পর্কে বলেনি, বাট এটা অত্যন্ত পপুলার একটা কনসেপ্ট, ধীরে ধীরে সেটা জেগে উঠছে ইন্টেলেকচুয়াল কমিউনিটির মধ্যে, যেটাকে বলা হচ্ছে কি মাল্টিপোটেনশিয়ালিজম। সেটার মানে কি, মানে এই সমস্ত ইন্টেলিজেন্সগুলোর মধ্যে আমরা কি করব, প্রথম যে পথ বা দ্বিতীয় যে পথ, দুটোর কোনোটাই আমরা গ্রহণ করব না, বরং তার মাঝামাঝি কোনো একটা জায়গাকে গ্রহণ করব। যেমন ধরা যাক আমাদের মধ্যে যে 100% যে টাইম আছে আমাদের কাছে, বা যে এনার্জি আছে, যে এফর্ট আছে, সেটাকে আমরা কোথায় দেব, কোনো একটা ইন্টেলিজেন্সের পিছনে আমরা 80% টাইম দেবো, 80% এফর্ট দেবো, যেটাকে হচ্ছে কি আমরা অনেক বেশি শার্পেন করবো, অনেক বেশি সূক্ষ্ম করবো, অনেক বেশি সুন্দর করব, সেটাকে আরও অনেক বেশি ইমপ্রুভ করতে থাকবো, আরও অনেক যেন আমরা মানে গভীরভাবে সেই ইন্টেলিজেন্সটাকে আমরা মানে আত্মস্থ করতে পারি, সেটাকে আমরা নিজেদের চরিত্র বা ক্যারেক্টারের অংশ তৈরি করে নিতে পারি। আর বাকি যে 20% আমাদের টাইম বা এফর্ট বা এনার্জি থাকবে, সেটাকে আমরা কি করব, কিছু সময়ের জন্য, কিছু দেখা যাক 6 মাস বা 1 বছরের জন্য আমরা কোনো একটা ইন্টেলিজেন্সকে প্র্যাকটিস করলাম বা দুটো ইন্টেলিজেন্সকে প্র্যাকটিস করলাম, তারপরে নেক্সট 6 মাস গিয়ে আবার অন্য দুটো ইন্টেলিজেন্সকে প্র্যাকটিস করলাম, তারপর নেক্সট 6 মাস আবার অন্য দুটো ইন্টেলিজেন্স, তারপরে আবার সমস্ত ইন্টেলিজেন্সে আমরা বাকি যে 20% টাইম আছে বা এনার্জি আছে বা এফোর্ট আছে, সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে কি হলো, আমরা প্রত্যেকটা ইন্টেলিজেন্সে একটা পাস মার্ক পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যেমন পরীক্ষাতে থাকে না যে 35% পেলে সে পরীক্ষাতে পাস করে গেছে, ঠিক তেমনই প্রত্যেকটা ইন্টেলিজেন্সে আমরা একটা মিনিমাম লেভেল আমরা অ্যাচিভ করে নিলাম।
সেগুলোতে আমরা উইক বা দুর্বল আছি এমনটা নয়, কিন্তু কোনো একটা ইন্টেলিজেন্স আমরা আবার এক্সেল করলাম, এটাকেই বলা হচ্ছে কি মাল্টি পোটেনশিয়ালিজম। একসঙ্গে অনেকগুলো স্কিল শেখার ক্ষেত্রেও আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি, বা অনেক রকমের ভ্যারাইটিস অফ সাবজেক্ট বা ডিসিপ্লিন যদি আমরা স্টাডি করতে চাই, ধরা যাক আমরা অনেক পড়াশুনো করতে চাই, অনেক জ্ঞানী বা অনেক নলেজ অর্জন করতে চাই, তখন আমরা কী নিয়ে পড়াশুনো করবো? স্পিরিচুয়ালিটি, ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথামেটিক্স, কোন টপিকটা নিয়ে আমরা পড়বো, বিজনেস নাকি স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, তো অনেক সাবজেক্ট ম্যাটার আছে। তখন আমরা কীভাবে ডিসিশন নেব? আমরা সেখানেও এই মাল্টি পোটেনশিয়ালিজমের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি। কোনো একটা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আমরা অনেক ডিপলি অনেক বেশি টাইম দেবো, লেটস সে 80% আমরা টাইম দিচ্ছি সেখানে, আর বাকি 20% টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এফোর্ট সেটাকে আমরা কী করছি? ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, ভাগ ভাগ করে আমরা আলাদা আলাদা বিভিন্ন সাবজেক্ট ম্যাটারে আমরা সেটা ট্র্যাভেল করছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এমনটা নয় যে সেই 20% কোনো একটা আর একটা সেকেন্ড জিনিসটাকে তৈরি করার জন্য আমরা ব্যবহার করছি, না, বরঞ্চ সেটাকে কোনো একটা জিনিস তারপরে কিছু সময় পরে, মানে 6 মাস বা 8 মাস বা 1 বছর পরে অন্য একটা সাবজেক্ট ম্যাটার বা অন্য একটা স্কিল, তারপরে আবার একটা অন্য স্কিল, তারপরে আবার একটা অন্য স্কিল। তাহলে যখন আমরা এমনভাবে চলতে থাকবো তখন কি হবে? যখন 5 বছর, 8 বছর, 10 বছর হয়ে যাবে, তখন আমাদের কাছে একসাথে অনেকগুলো সাবজেক্ট ম্যাটারের নলেজ থাকবে। আমরা সেই যে প্রধান যে সাবজেক্ট ম্যাটার, যে বিষয়টা সম্পর্কে পড়াশুনো করেছি, তার জ্ঞানগুলোকে আমরা অন্যান্য বিষয়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, আর অন্যান্য যে বিষয়গুলো আমরা কম মানে একটা মিনিমাম লেভেলে পড়াশুনো করেছি, সেই জ্ঞানগুলোকে আমরা এই প্রধান সাবজেক্ট ম্যাটারটার উপরে অ্যাপ্লাই করতে পারবো, যার ফলে আমাদের টোটাল যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা অনেক গভীর হবে, অনেক বেশি হবে অন্য মানুষের তুলনায়, যে হয়তো শুধুমাত্র একটা সাবজেক্টেই ফোকাস করেছে, বা কোনো একটা বিষয়ে পড়াশুনো করেছে, বা কোনো একটা ইন্টেলিজেন্সকেই সে শুধুমাত্র শার্পেন করেছে, অনেক ধার দিয়েছে, অনেক বেশি আত্মস্থ করার চেষ্টা করেছে, সে কিন্তু টোটাল বা ওভারঅল ক্ষেত্রে সে কিন্তু ওয়াইজ বা নলেজেবল হবে না, সে কিন্তু ওভারঅল দিক থেকে ইন্টেলিজেন্স হবে না। আর যে অনেক সব কিছুতেই পুরো সময়টাকে ভাগ করে দিয়েছে, সমস্ত জিনিসগুলোকে সে দেখার চেষ্টা করেছে, তাহলে সে কোনো একটা বিষয়ে পুরোপুরি একটা এক্সপার্ট হয়ে উঠতে পারবে না। কিন্তু আমরা যখন মাল্টি পোটেনশিয়ালিজম এই কনসেপ্টটাকে ব্যবহার করব প্র্যাকটিক্যালি আমাদের লাইফে, তখন আমরা একই সাথে দুজনের থেকে অনেক বেশি এগিয়ে থাকবো। যারা শুধুমাত্র একটা বিষয়ে ফোকাস করছে বা যারা অনেকগুলো বিষয়ে ফোকাস করছে, সেই দুজনের থেকে আমরা অনেক বেশি এগিয়ে থাকতে পারবো। কেন? কারণ হচ্ছে আমরা একই সাথে অনেকগুলো বিষয়ও জানছি, আবার একই সাথে কোনো একটা বিষয়ও জানছি, যেটাতে আমরা অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠছি। শুধুমাত্র তাই নয়, যখন আমরা এমনটা করতে থাকবো, কিছু সময় পরে গিয়ে আমরা সেই প্রধান যে বিষয়টা, প্রধান যে ইন্টেলিজেন্স বা সাবজেক্ট ম্যাটার, যেটা সম্পর্কে আমরা অনেক নলেজ গ্যাদার করছি, সেটাকে আমরা অন্যান্য সাবজেক্ট ম্যাটারের উপরে বা অন্যান্য বিষয়ের উপরে অ্যাপ্লাই করতে পারবো, ব্যবহার করতে পারবো। তার আপেক্ষিকে আমরা নতুন যে স্কিলসগুলো শিখছি সেটাকে আমরা দেখতে পারবো। আবার সেই যে অন্যান্য যে স্কিলসগুলো যেগুলো আমরা মিনিমাম লেভেলে শিখছি, সেটার আপেক্ষিকে বা সেটাকে ব্যবহার করে আমরা প্রধান যে জিনিসটা আমরা শিখতে চাইছি, যেটাতে অনেক বেশি স্পেশালাইজড হয়ে উঠতে চাইছি আমরা, সেখানে আমরা অনেক গভীরতা অর্জন করতে পারবো। যার ফলে মাল্টি পোটেনশিয়ালিজম সত্যিই একটা পাওয়ারফুল কনসেপ্ট, যেটা আমাদের লাইফে আজকের দুনিয়ায় বা আজকের যে জীবন আমাদের এই 21st সেঞ্চুরি, সেখানে অ্যাপ্লাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে দিন ভবিষ্যতে আসছে আমাদের জন্য, সেখানে কোনো একটা স্কিল বা কোনো একটা বিষয় শিখে মানে নিজেকে স্ট্যাবলিশ করা অত্যন্ত বেশি কঠিন হয়ে পড়বে। আবার অনেকগুলো বিষয় শিখতে গেলে আমরা অনেক বেশি হ্যাপাজার্ড হয়ে পড়তে পারি বা নিজের উপরে কন্ট্রোল না থাকতে পারে। তো এই মাল্টি পোটেনশিয়ালিজম জিনিসটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা একই সাথে এই যে নতুন যে জগৎ বা নতুন যে দুনিয়া আমাদের দিকে এগিয়ে আসছে, সেখানে আমরা ন্যাভিগেট করতে পারবো বা সেখানে অনেক সহজেই আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 12, সেটা হচ্ছে দ্য ক্রিটিক অফ হাওয়ার্ড গার্ডনারস থিওরেম। অর্থাৎ হাওয়ার্ড গার্ডনার তিনি যে থিওরিটা দিয়েছেন মাল্টিপল ইন্টেলিজেন্স, এটার বিরুদ্ধে কিছু মতামত আছে। যেমন হাওয়ার্ড গার্ডনার তিনি বলছেন কি, যে আমাদের মধ্যে ইন্টেলিজেন্সগুলো আলাদা আলাদা এবং প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করে, এবং এই সমস্ত জিনিসটাকে আমরা একসঙ্গে কনফিউজ করে একটা শব্দের দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স। ওকে, কিন্তু এই থিওরিটার মধ্যে একটা প্রবলেম আছে। এটা সম্পর্কে কোনো রকম বায়োলজিক্যাল বা নিউরোলজিক্যাল ডেটা বা এভিডেন্স নেই। ইনি একটা হাইপোথেটিক্যাল থিওরির মতো দিয়েছেন, যেটা অনেক বেশি সোশ্যাল বা এডুকেশন সিস্টেমে অ্যাপ্লাই করার জন্য, যেটা অনেক বেশি ভালো বা অনেক বেশি সুন্দর, কিন্তু সেটা যে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের মধ্যে যে এমন জায়গা আছে, সেটা সম্পর্কে কিন্তু কোনো সঠিক রিসার্চ বা কোনো রকমের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো অন্যান্য যারা স্কলাররা আছেন তারা বলতে চায় যে হতে পারে যে আমাদের মধ্যে কোনো একটাই ইন্টেলিজেন্স আছে, কোনো একটাই ইন্টেলিজেন্স এক্সিস্ট করে, কিন্তু তার ডিফারেন্ট অ্যাসপেক্ট, মানে সেটাকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ কোনো আলাদা আলাদা ইন্টেলিজেন্স এক্সিস্ট করে এমনটা নয়, একটাই জিনিস এক্সিস্ট করে, কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি। আবার কিছু স্কলাররা এমন বলতে থাকে যে না, আমাদের ব্রেনের এমন কোনো ইন্টেলিজেন্স নেই,
এটা বরং হচ্ছে কি আমাদের আলাদা আলাদা মানে জিওগ্রাফিক লেভেলে এক্সিস্ট করে, মানে আমাদের ব্রেনের মধ্যে আলাদা আলাদা রিজিয়ন বা আলাদা আলাদা অংশ আছে, তারা আলাদা আলাদা কাজ করে, সেইভাবে সেটা এক্সিস্ট করে। ওকে, আবার অনেকের মতে ইন্টেলিজেন্সটা হচ্ছে এমনটা নয় যে আলাদা আলাদা আছে বা কোনো একটা ইন্টেলিজেন্স এক্সিস্ট করে যেটা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারে, বরং কোনো একটাই ইন্টেলিজেন্স আছে কিন্তু সেটাকে অসংখ্য রকমভাবে ব্যবহার করা যেতে পারে। মানে এরকম সুনির্দিষ্টভাবে যে 9টা ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করা হলো তেমনটা নয়, বরঞ্চ সেটাকে আমরা যত রকমভাবে ব্যবহার করতে পারবো তত রকম বা তত রূপে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এখানে আলাদা আলাদা থিওরি দেওয়া হয়েছে, কিন্তু এগুলো প্রত্যেকটাই মানে অনেক বেশি অ্যাপ্লাইড থিওরি হিসেবে অনেক বেশি বেটার রাদার দ্যান থিওরিটিক্যাল কনসেপ্ট হিসেবে। অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে আমাদের ব্রেনের মধ্যে যদি আমরা সেটাকে দেখি বা রিসার্চ করি, তাহলে কিন্তু হাওয়ার্ড গার্ডনারের যে সমস্ত থিওরি আছে মাল্টিপল ইন্টেলিজেন্সের যে থিওরিটা, সেটা কিন্তু আমরা পুরোপুরি সঠিক এমনটা বলতে পারবো না। তবে এডুকেশন সিস্টেমে এটাকে অ্যাপ্লাই করার জন্য বা আমাদের সোশ্যাল লাইফে অ্যাপ্লাই করার জন্য এই থিওরিটা খুবই ভালো, মানে প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্লাইড ভার্সনের জন্য এটা খুবই ভালো থিওরি। এবং এটা সম্পর্কে এটা নিয়ে অনেক বেশি অ্যাপ্লাই করার চেষ্টাও করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং এটা নিয়ে অনেক রকমের সোশ্যাল মুভমেন্টও এবং বিভিন্ন অ্যাকাডেমিশিয়ানসের মধ্যে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে, অনেক বেশি প্রশংসাও করা হয়েছে এই থিওরিটাকে। কারণ আমাদের যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, সেখানে শুধুমাত্র আমরা ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল যে ইন্টেলিজেন্স আর তার সাথে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ভাষাগত যে ইন্টেলিজেন্স, সে দুটোই আমরা শিখি। কিন্তু অনেক বেশি বেটার হবে একটা স্কুল সিস্টেম বা একটা অ্যাকাডেমিক সিস্টেম যদি আমাদের প্রত্যেকের জন্য, মানে আমরা আমাদের মতো করে আমাদের মধ্যে যে ইন্টেলিজেন্সটা আগে থেকে ন্যাচারালি বেশি বেটার বা বেশি ভালো, সেটাকে আমরা যদি ব্যবহার করতে পারি। কিন্তু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সেটার কোনো সুযোগ নেই। যদি কারোর মিউজিক্যাল ইন্টেলিজেন্স অনেক বেশি থাকে, তাহলে তাকে আলাদা করে শিখতে হয়। সেখানে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সেটা শেখার কোনো জায়গা বা স্কোপ নেই, বা সেটাকে আমরা সমাজে অত বেশি অ্যাকসেপ্ট করি না। যে কেউ আর্টিস্ট হতে চাইলে আমরা সেটাকে ভালো চোখে দেখি না, মানে এই আর্টিস্ট হবি, আজকালকার দিনে কবিতা লিখবি বা এইসব বই ফই লিখবি, এসব করে কি হবে, টাকা রোজগার হয় না, ইত্যাদি ইত্যাদি। কারণ অ্যাকাডেমিক সিস্টেমের আপেক্ষিকে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বিচার করি বা মাপি, কিন্তু প্রকৃত অর্থে আমাদের মধ্যে অনেক যে ক্যাপাসিটি আছে সেটাকে আমরা ব্যবহার করার সুযোগ পাই না। তো যদি আমরা যে এডুকেশনাল যে ইনস্টিটিউশন, সেখানে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি এবং প্রত্যেকের মানে একটা বয়স হওয়ার পর প্রত্যেকের নিজস্ব ক্যাপাসিটি, নিজস্ব দক্ষতা অনুযায়ী যদি আমরা তাদেরকে সেই রকম ইন্টেলিজেন্সের দিকে আমরা শিখতে আগ্রহী করে তুলতে পারি, তার যেটা ভালো লাগছে বা তার যে জিনিসটা তার মধ্যে যে ইন্টেলিজেন্স অনেক বেশি আছে, সেই অনুযায়ী যদি সে কাজ করে বা সেই অনুযায়ী যদি সে শেখে, তার লার্নিং বা তার যে সিলেবাসটা, তার যে ইন্টেলিজেন্সগুলো আছে, তার যে রেশিওটা, সেই অনুযায়ী যদি আমরা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক বেটার রেজাল্ট পেতে পারি। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছ থেকে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক বেশি আমরা ভালো জিনিস আশা করতে পারি, কারণ তারা তাদের ইন্টেলিজেন্সটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। ওকে, এই যে কনসেপ্টটা, সেটা অত্যন্ত বেশি পপুলার এবং অত্যন্ত বেশি এটাকে প্রশংসা করেছে অনেক স্কলাররা। ঠিক যেমন কিছু স্কলার এটাকে ক্রিটিসাইজ করেছে, কিন্তু অনেক স্কলার এটাকে একাডেমিক্সে অনেক জায়গাতে অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে, বিদেশের বিভিন্ন জায়গাতে। বাট আমাদের এখানে তো কোনো কিছুই অ্যাপ্লাই বা আর কি বলবো। ওকে, নানলেস, তো এই ছিল আমাদের আজকের ভিডিও অন্যরকম টপিকে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং তোমাদের মধ্যে কোন ইন্টেলিজেন্সটা সব থেকে বেশি তোমাদের মধ্যে এক্সিস্ট করে বা তোমরা মনে করো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে অবশ্যই জানাবে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।